অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় ইন্টারিম সরকার ও বর্তমান বাংলাদেশ নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন তিনজন অতিথি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ইব্রাহিম খলিল, ছাত্র প্রতিনিধি, খুলনা ওয়াসা, এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন মোহাররম হাসান মাহিম, যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা। তো স্বাগতম আপনাদেরকে আমাদের সাথে, এবং আমাদের সাথে আরো একজন যুক্ত হওয়ার কথা আছেন। টেকনিক্যাল প্রবলেমের জন্য তিনি এখনো যুক্ত হতে পারেননি। আমরা আশা করব খুব তাড়াতাড়ি তিনি আমাদের সাথে যুক্ত হবেন। তো কেমন আছেন আপনারা? দর্শকদেরকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের অশেষ দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো আমরা প্রথমেই মোহাররম হোসেন মাহিম ভাইয়ের উদ্দেশ্যে আমরা কিছু জানতে চাই। সেটি হলো যে ভাই, আন্দোলনের সময় দেখছি আমরা যে প্রশাসন ছাত্রদের উপর যে হামলা করছিল বা গ্রেফতার করছিল, ইন্টারিম সরকার আসার পরেও সেই সাবেক ভিপি নূরের যদি ভিডিওটা দেখে থাকেন, যে তাকে যখন লাঠিপেটা করা হয়েছে সেখানেও কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক সে হামলার শিকার হয়েছে। যদিও আমরা বলতেছি যে কি বলে, জাতীয় পার্টি এখানে একটা মদত ছিল, বাট তাকে কিন্তু জাতীয় পার্টির হাতে কিন্তু সে মাইকটা খায়নি, মাইক খাইছে কিন্তু সে প্রশাসনের হাতেই, যদি আমরা ভিডিওটা ভালো করে দেখি। তো এই যে বিষয়টা, মানে এর আগের যে বিষয় আর বর্তমান যে বিষয়, এই বিষয়ের ভিতরে পার্থক্যটা কি, তাহলে পরিবর্তনটা কি আসলো বলে আপনি মনে করেন মাহিম ভাই? আচ্ছা, আবারও দর্শকদেরকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা চিন্তা করেছি, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সহযাত্রী হিসেবে আসলে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু 5ই আগস্ট পূর্বে আমরা দেখেছি যে ছাত্রলীগ সহ বিভিন্ন বাহিনী, যেমন সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনীগুলো যেভাবে আসলে জনমানুষের উপর, জননিরাপত্তার উপর যেভাবে হুমকি স্বরূপ হিসেবে দাঁড়িয়েছিল, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে অনুরূপ অবস্থান। দেখুন, আমরা বারবার দেখছি, আমরা বারবার রক্ত দিচ্ছি, কিন্তু আসলে পরিবর্তনের বার্তা আমরা ঠিকই দিচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা আসলে পরিবর্তনের বার্তা আমরা পৌঁছে দিতে পারলেও কিন্তু পরিবর্তন হচ্ছে না। কিছু জটিলতা রয়েছে, তার ভিতর অন্যতম জটিলতা হচ্ছে যে আপনার প্রশাসনিক জটিলতা, আমলাতন্ত্রের জটিলতা। এই জটিলতাগুলো আসলে মানে স্বাধীনতার 54 বছরে আসলে রয়ে গেছে। তো বিশেষত বিশেষ করে বলবো যে আসলে পরিবর্তন আসলে ওইভাবে হচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখছি যে বিভিন্ন ভাবে বিতর্কিত অবস্থানে যাচ্ছে। আমি যদি গতকালকে আপনি যে প্রশ্নটি করলেন যে নুরুল হক নূরকে যেভাবে হামলা করা হয়েছে, এবং তৎকালীন সময়ে যেভাবে পুলিশ প্রশাসন যেভাবে নৈরাজ্য সৃষ্টি করতো, সেই অনুরূপ অবস্থানে আছে। আপনি দেখবেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, এবং তিনি লিখেছেন যে ভিপি নূরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেখুন, একজন দায়িত্বশীল উপদেষ্টা যদি, অন্তর্বর্তীকালীন সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টা যদি যদি ফেসবুকে এমন মন্তব্য করে, তাহলে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার বলে আসলে কিছু নাই। এবং এবং আমার মনে হচ্ছে যে সবকিছু মনে হয় একটা ছায়া সরকারের উপর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এবং আরেকটি বিষয় আসে, সেই বিষয়টি হচ্ছে যে আপনার ধরেন তিনি হয়তোবা রাগ, তিনি হয়তোবা ক্ষোভের বহিঃপ্রকাশে আর কি, ক্ষোভের বহিঃপ্রকাশে হয়তোবা এটি ঘটিয়েছেন। কিন্তু তিনি যদি ক্ষোভ, রাগ বা ধরেন এ ধরনের কালচারাল ভাবে যদি তিনি মনে করেন, বা তিনি যদি উগ্রভাবে মনে করেন, বা তিনি যদি আবেগ দেখিয়ে এই পোস্টটি করে থাকেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার
যদি আবেগই নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে 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 উপদেশটা আসলে কিভাবে হলো? এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে, আমি গতকালকে যে আমরা ভিডিওটি আমরা লক্ষ্য করেছি, এবং গণ অধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নূর, যিনি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের একজন নেতা, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের সূচনা লগ্ন সূত্রপাতেই যার আবির্ভাব, সেই জাতীয় একজন নেতাকে পুলিশ এবং সেনাবাহিনী মিলে যেভাবে পিটাইছে, এটা আসলে মানে আমাদের হৃদয় আসলে রক্তক্ষরণ হয়েছে। বিপ্লবীদের জন্য একটি অশনি সংকেত আমরা লক্ষ্য করেছি। এবং আমি আসলে যেটি বলবো যে, ওখানে পুলিশ এবং সেনাবাহিনী মিলে যৌথভাবে তাকে আক্রমণ করা হয়েছে। আমি মনে করি যে পুলিশ এবং সেনাবাহিনী মব তৈরি করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর মব তৈরি করেছেন বলে আমরা মনে করছি। দেখুন, সেনাবাহিনী কিছু কিছু অপকর্ম আমরা লক্ষ্য করছি, দিনে 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 তারা বেপরোয়া হয়ে উঠছে। সেনাবাহিনী একজন উপ মানে একজন একটা হচ্ছে আপনার স্টেডিয়ামের যে একজন পতাকা বিক্রেতা, তাকে বেধড়ক ভাবে সেনাবাহিনী আক্রমণ চালিয়েছে। আমরা এর পূর্বের দিনগুলোতে আমরা দেখেছি, আমরা মিডিয়া মারফত এগুলো আমরা দেখতে পেয়েছি। তো আসলে আমি বলবো যে গতানুগতিক আমি যেটি বলবো যে গতানুগতিক ভাবে যে যে ধারাটি চলতো, যে যে সংবিধান নিয়ে গতানুগতিক ভাবে চর্চা করা হয়েছে, সেই সংবিধানের আদলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই আমরা দেখতে পাচ্ছি মানে কোন মানে একটা ছায়া সরকার দ্বারা মনে হচ্ছে যে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে বলে আমরা মনে করছি। কিন্তু আসলে না এইগুলো আসলে মাহিম সাহেব, আপনারা তো আন্দোলন করছেন, আন্দোলন করে ইউনিট সরকারকে আপনারা তো বসাইছেন যে যাতে ছায়া সরকার না আসতে পারে, তাহলে তিনি আবার কিভাবে ছায়া সরকারে গেলেন? আচ্ছা দেখেন, ছায়া সরকার বলতে আমরা আমরা এমন এমন কিছুকে বোঝাচ্ছি যে, ছায়া সরকার বলতে আসলে মানে এমন কিছুকে বোঝাচ্ছি যে, ধরেন আমাদের আমাদের একজন উপদেষ্টার মন্তব্য যদি এইরকম মন্তব্য হয়, এরকম আবেগী মন্তব্য হয়, কিংবা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে এরকম মন্তব্য যদি হয়, দেখুন ছাত্র জনতা মিলেই কিন্তু ইউনূস সরকারকে বসিয়েছে। ছাত্র জনতার অকুণ্ঠ সমর্থন এবং রাজনৈতিক দলের সমর্থন নিয়েই কিন্তু ডক্টর ইউনূস সরকার কিন্তু বা এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ম্যান্ডেট পেয়েছে। কিন্তু কিন্তু এর ভিতরে যে আসলে কি ঘটনাগুলো ঘটছে, কি ঘটনা প্রবাহগুলো ঘটছে, আমরা এটি এটি আসলে আমাদের নজরদারিতে আসছে, এবং আমরা এর দৃষ্টান্ত লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে নেতাই কথা বলছে, যারাই তৎকালীন সময়ে কথা বলছে, তাদের তাদের উপরেও এভাবে হামলা হচ্ছে, মামলা হচ্ছে, এভাবে চড়া হচ্ছে। এবং আহ, এই জাতীয় পার্টি, বিশেষত জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার অপচেষ্টা চালাচ্ছে, এবং এই অপচেষ্টার জন্য আসলে প্ল্যান বির মাধ্যমে এই ভিপি নুরুল হক নুররা পড়ছে, বিপ্লবীদেরকে প্রতিনিয়তই টার্গেট করা হচ্ছে। তো এগুলো মানে আমরা আমরা আমাদের জায়গা থেকে আসলে যেটি বলবো যে, আহ, সরকার যদি যদি কেউ ভুল কাজ করে, যদি কোনো উপদেষ্টা ভুল কাজ করে, তাদের অবশ্যই এই সরকারে থাকার দরকার নেই। ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছে, 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার এসেছে। সুতরাং এই এই সরকারকে ছাত্র জনতার জননিরাপত্তার দিকে নিশ্চিত করতে হবে। সেনাবাহিনী যদি মনে করে যে তারা একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তাহলে হবে না। আমাদের এই মানে আমাদের হচ্ছে মানে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা অপরাজনীতি চর্চা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে মব ভায়োলেন্স থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের এই প্রশাসনিক ভায়োলেন্স, নেগেটিভ মার্কেটিং এর বাইরে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মাহিম সাহেব আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মনিরুজ্জামান মনির, আহ্বায়ক বাংলাদেশ রাজবাড়ী। ভাইয়ের কাছে আমার পরবর্তী কোশ্চেনই থাকবে যে, আমরা যে জুলাইয়ের পরবর্তী যে সরকারটা বসানো হয়েছিল আমাদের, সেই সরকারের কাছে আমাদের একটা আশা এবং আকাঙ্ক্ষা ছিল যাতে করে এই ধরনের স্বৈরাচার আর তৈরি না হয়। তো সেই দিক থেকে যদি আমরা
চিন্তা ভাবনা করি, তাহলে কি এবং এই সরকারের উপরে কিন্তু জনগণও অনেকটা আস্থা রেখেছিল, সেই আস্থাটা কি সরকার রাখতে পেরেছে বলে আপনার মনে হয় কিনা? ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নই অ্যান্সারের অনেকটা কাছাকাছি, যে আসলে যদি জনগণ আস্থা রাখতে পারতো তাহলে আপনি মনে হয় আজকে আমাকে এই প্রশ্ন করতেন না। যাই হোক, যেহেতু আপনি বলছেন যে ইন্টারিম সরকার ও জনগণ আসলে এখন কি ভাবতেছে। ইন্টারিম সরকার তো যারা আমরা ছাত্র জনতা ছিলাম, মানে এই আন্দোলনে নেতৃত্বে বিভিন্ন স্টেক হোল্ডার ছিল, তাদের চাওয়া পাওয়াই তো এই ইন্টারিম সরকার। এখানে ডক্টর ইউনূসের প্রধান নেতৃত্বে আছেন আর বাকি কয়েকজন উপদেষ্টা। আসলে এই 14 জন বা 15 জনকে দিয়ে একটা সরকার বলা কতটুকু আমার কাছে যৌক্তিক মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমি যৌক্তিক মনে করি না। আর আরেকটা ইস্যু হলো যে এই সরকারের যে মূল পার্ট, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনার বিচার বিভাগ, আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সমস্ত দূতাবাসগুলো আমাদের কাজ করছে, এই অংশগুলো, এই বিশেষ করে এই অংশগুলোর টোটালি সরকারকে কোনো ধরনের কোনো সহযোগিতা করতেছে না। টোটালি একদম মানে যতটুকু সার্ভাইভ করার জন্য, তাদের সার্ভাইভ করার জন্য সহযোগিতা লোক দেখানো যতটুকু করার দরকার ততটুকুই করছে। এই যেমন ধরুন যে এই আমাদের এখন সেনা শাসন চলতেছে, সেনাবাহিনীকে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী ক্ষমতায় ছিল, এইরকম বাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির সময় আমার মনে হয় কখনোই ছিল না। তার মানে হলো সেনাবাহিনী সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও সরকারকে সহযোগিতা করতেছে না। মানে এইখানে সরকার এবং মানে সরকারের পার্ট হলো মাঠের সেনাবাহিনী, তাহলে তারা সরকারের সাথে নাই, এরকম একটা অংশ, একটা কুসুম কুসুম দূরত্ব, কুসুম কুসুম ভালোবাসা। এই কুসুম কুসুম ভালোবাসা, কুসুম কুসুম দূরত্ব, তারা মানে জনগণ যা চাচ্ছে সেটা হচ্ছে না। জনগণের মূল চাওয়া থেকে এই কুসুম কুসুম হয়ে যাচ্ছে সবকিছু, জনগণ কুসুম কুসুম প্রাপ্তি হচ্ছে আর কি। এই যে আমাদের এত এত শহীদ, এত আহত, এদের যে প্রাপ্তি ছিল যে নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বিচার বিভাগ, নতুন প্রশাসন, নতুন আমলাতন্ত্র, তারা এই আমাদেরকে সব কিছুই দিতে পারেনি, মানে পারছে না বা পারেনি, যেটাই বলে। হয়তো প্রশাসন আমলা এদের অসহযোগিতার কারণে পারেনি, অথবা আমাদের যারা আমরা যাদেরকে ইন্টারিম বলতেছি, যেটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল আমরা করতে ব্যর্থ হয়েছি, যেটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল সেটা আমরা ব্যর্থ হয়েছি। এখন আমরা নিজেরাই আমাদের বিপ্লবকে গণ অভ্যুত্থান পর্যন্ত নিয়ে আসছি, যেটা আমাদের অনেক বিপ্লবী ভাইরা এটাকে গণ অভ্যুত্থান বলে। আমার কাছে শুনতে নিজের কষ্ট পায়, নিজের চোখে পানি আসে যে আমাদের বিপ্লবকে আমাদের ভাইরা গণ অভ্যুত্থান বলছে। না, সরকার তো আমাদের হাতে করে বসানো, যারা আন্দোলন করছে বা আমরা যারা আন্দোলনে ছিলাম তারাই বসানো, বা সরকারের যে উপকাঠামো বা অন্যান্য যারা আছে তারা কেন এই জিনিসটাকে মাথায় নিচ্ছে না, বা কেন আমরা তাদেরকে এখনো পর্যন্ত সরাইতে পারলাম না? এখানে কি আমাদের কোনো ব্যর্থতা আছে কিনা, বা ছাত্র জনতার কোনো ব্যর্থতা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ছাত্র জনতার ব্যর্থতা হলো আমাদের নিজেদের মাঝে প্রাপ্তির এক ধরনের কিছুটা লোভ সৃষ্টি হওয়া, অথবা জ্ঞানের অভাব। আমাদের জ্ঞানের অভাব, রাজনৈতিক জ্ঞানের অভাব হইতে পারে, মানে দূরদর্শী চিন্তার অভাব হইতে পারে, যেটা হলো আমরা আমাদের ঐক্য ধরে রাখতে পারি না। আমরা যারা বিশেষ করে আমাদের যদি নাম ধরে বলতে হয়, আপনার বড় দল বিএনপি, জামাত ইসলাম, এরা এদের একটা রাজনৈতিক এলিগেসির মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। পরবর্তীতে যেসব মানে জুলাই কেন্দ্রিক যেসব ছাত্র জনতা যারা ঐক্যবদ্ধ ছিল, এদের মধ্যেও বিশেষ বিশেষ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফাটল ধরছে। এই ঐক্য না থাকার কারণে আমাদের যারা ফ্যাসিস্ট বিশেষ করে, তারা নানা রকম বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, পুলিশ, তাদের আমলা দিয়ে আমাদের ভাইদেরকে কলুষিত করছে। আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এনসিপির বিভিন্ন নেতাদের নামে 2-1 টাকা
কোন জায়গায় 5 লাখ, কোন জায়গায় 10 লাখ টাকা দুর্নীতিতে, সেদিন টেলিভিশন মোটামুটি ওইটা দেখাচ্ছে, মনে হচ্ছে পুরো বাংলাদেশ 2,60,000 কোটি টাকা এস আলম খাইয়ে ফেলছে, কোনো সমস্যা নাই। একজন যা 5 লাখ টাকা কেউ দিতে যায়, একটা ছবি তুলে দিতে, সারা 10 দিন ওইটা মিডিয়ায় প্রচার করতেছে। মানে মিডিয়াটা ওদের সেই লেসপেন্সার গিয়ে এখনো রেখে দিয়েছে। হয়তো একজন ভুল করছে বা কাউকে লোভে ফেলে একটা কিছু করছে, একজন মানুষ হাজার হাজার ছাত্র জনতার মধ্যে 2-1জনকে বিভিন্ন রকম ভাবে ফুসলাই ফাসলাই, কাউকে মেয়ে দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে একটা নেগেটিভ ইস্যু তৈরি করে সেটাকে সারা দেশ ব্যাপী ফলো করে প্রচার করতেছে, মনে করছে ওটাই ছাত্র জনতা, ওটাই বাংলাদেশের বিপ্লবীদের একটা অংশ, ওইটাই মূলত সব, আর কোনো কিছু হয় নাই। যদি আপনি এই যে এইসব জিনিসগুলো হচ্ছে, এগুলো কেন করতে পারতেছে? আমাদের মধ্যে ঐক্যের অভাব ছিল। এখন আমি বলছি আমাদের মধ্যে ঐক্যের অভাব। এখনো যদি এই থেকে আমরা বেরোতে চাই, বিশেষ করে বিপ্লবী ছাত্র জনতাকে এই বিভিন্ন নামে বিভিন্ন প্ল্যাটফর্মে যে যেই থাকুক, গণ অধিকার থাকুক, আমি বাংলাদেশ থাকি, বৈষম্য বিরোধী থাকুক, এনসিপি থাকুক, এই অংশ আপনার আমার বাংলাদেশ পার্টি থাকুক, বা এই অংশ যারা ছিল, সকলকে নিয়ে একটা শক্ত মজবুত ঐক্য বাংলাদেশের মানুষকে দৃশ্যমান করতে হবে। যদি মানে এখনো যে সময় শেষ হয়ে গেছে তা না, কিন্তু সময়টা একদম শেষের দিকে চলে আসছে, একদম শেষের দিকে চলে আসছে। এখন যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি, তাহলে আপনি নিশ্চিত থাকেন, হয় জাতীয় পার্টি দিয়ে অথবা অন্য কোনো সুশ্রী পার্টি দিয়ে, ওই যে বিভিন্ন রকম মঞ্চ আছে তাদেরকে দাঁড় করায়, অথবা যে আপনাদের বিভিন্ন রকম কালচারাল ফ্যাসিস্ট আছে তাদেরকে দিয়ে এই আওয়ামী লীগের এই আর এই 14 দল আর ভারত মিলে আমাদের উপর এই এই ফ্যাসিস্ট আধিপত্যবাদকে আবার চাপাই দিবে। আর যেহেতু আমাদের বড় রাজনৈতিক দলগুলো এদের বিপক্ষে কুসুম কুসুম অবস্থান, শক্ত কোনো অবস্থান নেয় না, তারা এখনো বড় রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টির বিপক্ষে, মানে তারা আওয়ামী লীগ নিষেধের ব্যাপারেই কুসুম কুসুম অবস্থান, জাতীয় পার্টি তো সেখানে তারা কথাই বলবে না। এরকম আমরাও দেখছি যে যখন আমাদের রাষ্ট্রপতি বা সেনাপ্রধানের সরানোর জন্য যখন যে এটা তৈরি করা হয়েছিল, তখন কিন্তু আমাদের বড় বড় রাজনৈতিক দলটাই এটা চায়নি, যার জন্য এটা করা যায়নি। আমাদের যে জাতীয় সরকার হয় না, এর জন্য এর দায় কাদের? আমি নাম ধরে বলতে পারি, এর দায় হলো বিএনপি। বিএনপি আমাদের এই ট্রাপের মধ্যে ফেলে দিয়েছে। তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কেন তারা এই যে এতগুলো ছাত্র আহত হলো, এতগুলো ছাত্র জীবন দিল, তারা কেন এই জাতীয় সরকারকে প্রত্যাখ্যান করবে? বিএনপি কি বাংলাদেশে জাতীয় সরকার হলে তারা কি রাষ্ট্র ক্ষমতা যেতে পারতো না? তাদের কি জনসমর্থন ছিল না? ছিল। বরঞ্চ তারা ইতিহাসের পাতায় কালপিট হয়ে থাকবে, আমি বলে দিলাম। আমি নাম ধরে বলছি এই কারণে আমার ক্ষোভ আছে, যেহেতু তারা জাতীয় সরকার গঠনে বিরোধিতা করছে। ধন্যবাদ মনিরুজ্জামান মনির ভাই আপনাকে। আমরা এবার চলে যাব আমাদের যে ছাত্র প্রতিনিধি খুলনা ওয়াসার ইব্রাহিম খলিল ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো যে ভাই, ছাত্রদের দাবি আমরা এর আগেও করেছি, জুলাই মাসের যে দাবি ছিল সেই দাবি কিন্তু না মানার ফলে কিন্তু জুলাই অভ্যুত্থান অনুষ্ঠিত হয়, এবং এর পরে আমাদের যে ছাত্র বা জনগণের যে প্রতিনিধিত্ব করার জন্য বা আমাদের যে বিষয়গুলো নিয়ে এই ইন্টারিম সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তো এখন দেখা যাচ্ছে যে এই ইন্টারিম সরকার শুধুমাত্র কেবল এমন একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র তারা সময় পার করার জন্য মনে হয় বসে আছে, যে কোনোভাবে যদি নির্বাচনের তারিখটা যেহেতু ফেব্রুয়ারিতে দিয়েই দিয়েছে, যে তার মানে সময় পার করতেছে, এমনটা কি মনে হচ্ছে আমার কাছে? আপনার এই বিষয়ে আপনি কি বলবেন? ইব্রাহিম খলিল ভাই, আপনার মনে হয় মিউট করা আছে। জি, দুঃখিত। আসলে বিষয় হচ্ছে, আমরা যে গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার যে অভ্যুত্থানের কথা বলেছিলাম, আমরা চেয়েছিলাম এখান থেকে একটা পরিবর্তনের চিন্তা ভাবনা করেছিলাম বা পরিবর্তন আনতে চেয়েছিলাম, যে দেশে একটা সুন্দর পরিবর্তন হবে এবং দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাবো, যেখান থেকে আমরা নতুন একটা দেশ বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে নতুন একটা দেশ উপহার দিব। তো এই হিসাবটা করেই কিন্তু এই ইন্টারিম সরকারকে আনা হয় বা এই ইন্টারিম সরকারের কাছে দায়িত্ব প্রদান করা হয়। দেখেন, আসলে আমাদের দেশের পরিবর্তনটা আনতে গেলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে বা প্রকল্প হাতে নিতে হবে। এই যে
আজকে বললাম আজকে পরিবর্তন হবে, কালকে বললাম কালকে পরিবর্তন হবে, ব্যাপারটা এমন না। আবার এমনও না যে এই পরিবর্তন করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। যেমন আমাদের আইন ব্যবস্থার প্রচুর পরিবর্তন আনতে হবে। আমাদের আইনের যে বিষয়গুলো আছে, যদি একটা দিকে আমি যাই, তার এমন এমন দিক থাকে যে আমরা তাকে ছেড়ে দিতে বাধ্য হই। যেমন যদি কেউ চুরি করে, তার জন্য শাস্তির ব্যবস্থা সেটা প্রমাণ হওয়ার আগেই তাকে চোর সাব্যস্ত করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তো পরবর্তীতে দেখা যায় তাকে সে আসলে চোর না, সে আসলে চুরি করে নাই, কিন্তু তার যে মানহানিটা হইলো এটা কি ফেরত দিতে পারবে? কখনোই সম্ভব না। এই ধরনের যে আইন ব্যবস্থা হয়, তারপর মামলা করার যে সুবিধা, মামলা করা খুব সহজ। আমাদের দেশে এমন কোনো জায়গা নাই যে জমির উপরে মামলা থাকে না। কোনো কিছুই হয় নাই, হুট করে দেখা যাচ্ছে একজনের নামে মানহানি একটা মামলা দিয়ে দিল। এই তো কিছুদিন আগেই তো সার্জিস আলম এর নামে মামলা দেওয়ার কথা হচ্ছিল, তো তার নামে মানহানি মামলা দিবে। তো বিষয়টা এমন, আসলে পরিবর্তন এভাবে হয় না যে আহ একটা টিম আমরা বসায় রাখছি উপরে, তারা ভাবতেছে নির্বাচন কবে হবে। নির্বাচন কোনো পরিবর্তন না। দেখেন, একটা অভ্যুত্থান থেকে কিন্তু একদিন থেকে শুরু হয় নাই। 18 সালে কিন্তু প্রথম আন্দোলন শুরু হয়েছিল, এই কোঠা আন্দোলন। সেখান থেকে আস্তে 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 এখন এই 2024-এ আমরা কোঠা আন্দোলনটা করে আমরা গণ অভ্যুত্থানে পরিণত করেছি। কিন্তু আজ পরিবর্তন কেন আসতেছে না? কারণ পরিবর্তন কেউ চাচ্ছেই না। না চাচ্ছে যারা ক্ষমতায় আছে তারা, না চাচ্ছে যারা আশেপাশের যারা আছে তারা। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা আমলা, প্রত্যেকেরই একটাই চিন্তা ভাবনা যে আমি ভালো আছি তো ঠিক আছে, আর কিছুর প্রয়োজন নাই। কিন্তু একটা দেশ পরিবর্তন কখনো নিজের উপরে ডিপেন্ড করে হয় না। দেশের পরিবর্তন আসলে একটা সামষ্টিক বিষয়। দেশের পরিবর্তন করতে হলে ঐক্যবদ্ধ হওয়া দরকার। দেশের পরিবর্তন এইটা না যে একদল নির্বাচন চেয়ে মাথা খারাপ করে দিচ্ছে, একদল পরিবর্তন চেয়ে মাথা খারাপ করে দিচ্ছে, একদল কোনো কিছুরই প্রয়োজন নাই, যেমন আছে এমন চলুক। এইটা কোনো দেশের অবস্থা হতে পারে না। পরিবর্তন এভাবে হওয়া সম্ভব না। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। পরিবর্তন তাহলে কাদের কি প্রয়োজন আমাদের নাই? তাহলে পরিবর্তন কি প্রয়োজন নাই তাদের। যেটা চেয়েছিলাম সেখান থেকে কি আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি? আমরা কি সেটা পারতেছি না? ছাত্র জনতা যেটা চেয়েছিল সেটা তো হচ্ছে না, তাহলে কি ছাত্র জনতা ব্যর্থ? আসলে ওই যে আমি প্রথমেই বলেছি যে আইনের যে বিষয়গুলো, আইনে এত সুন্দর সুন্দর ফাঁক ফোকর আছে যে আপনি দোষী হওয়া সত্ত্বেও আপনি নির্দোষ, আবার আপনি নির্দোষ হওয়া সত্ত্বেও আপনি নিজের মান সম্মান খোয়ায় বসে আছেন। তো আপনি কিভাবে সার্থকতা প্রকাশ করবেন? আপনি যাকে বসায় রাখছেন একটা দায়িত্বে, এই যে মোহররম হোসেন মাহিম ভাই যেটা বললো যে একজন আইন উপদেষ্টা সে দুঃখ প্রকাশ করতেছে, সে কেমন আইন প্রণয়ন করলো যে আমাদের নূর ভাইয়ের মাথা ফেটে রক্ত বের করতে হচ্ছে? কেমন আইন প্রণয়ন করা হয়েছে যে তার আজকে আইসিইউতে ভর্তি করা হচ্ছে? কেমন আইন প্রণয়ন করা হয়েছে যে আর্মিরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা এলাকার প্রবলেম গুলো সলিউশন না করে বা দেশের যে প্রবলেম গুলো সেগুলো সলিউশন না করে তাকে মারতে গেল? এটা কোন আইন ব্যবস্থা? তাকে কি দুঃখ প্রকাশ করার জন্য ফেসবুকে আইন প্রণয়ন করতে বলা হয়েছে? এটা কিন্তু বলা হয় নাই তাকে। প্রশাসনিক ক্ষমতা বা দক্ষতা, তার যদি প্রশাসনিক দক্ষতা না থাকবে সে ব্যর্থতা প্রকাশ করে চলে যাবে। নির্লজ্জের মতো বসে থাকাটা আসলে কোনো ধরনের কোনো দায়িত্ব জ্ঞান সম্পন্ন ব্যক্তির হতে পারে বলে আমার মনে হয় না। ধন্যবাদ ইব্রাহিম খলিল সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাহিম সাহেবের কাছে পরবর্তী প্রশ্নটি থাকবে। প্রশ্নটি হলো যে ভাই, আমরা এই যে ইন্টারিম সরকার, বর্তমান যেটা সরকার আছে, এই ইন্টারিম সরকার যদি ব্যর্থ হয় তাহলে এর দায়ভারটা আসলে কাদের থাকবে? রাজনৈতিক দলের নাকি ছাত্র জনগণের যে সরল বিশ্বাস আছে সেই বিশ্বাসের? কোনটার দায়ভার আপনি দিবেন বলে মাহিম? আচ্ছা দেখুন আমরা যখন আসলে রাজপথে ছিলাম, আমরা কিন্তু এক ব্যানারে সবাই মিলে রাজপথে আসলে ছিলাম, এবং আমাদের একটাই আকাঙ্ক্ষা ছিল যে ফ্যাসিবাদের পতন। আমরা 5ই আগস্ট পূর্বে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি ঠিকই,
কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের ভিতরে যে ফাটল ধরেছে, আমাদের যে মানে মনোমালিন্য হয়েছে, আমাদের ভিতরে সমন্বয়হীনতা হয়েছে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর এক একজনের ভাই এখন এখন এক এক রকম এজেন্ডা রয়েছে। তো আমাদের তখন কিন্তু সবারই অনুরূপ এজেন্ডা ছিল, কিন্তু এখন বর্তমানে আমাদের এজেন্ডা মানে একদমই ভিন্নতা আমরা লক্ষ্য করছি। কিন্তু দেখুন, সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হবে যারা রাজনৈতিক দলে ফ্যাসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক দলগুলো ছিল তারা যেমন ভাবে ক্ষতিগ্রস্ত হবে, তেমন ভাবে ক্ষতিগ্রস্ত হবে যারা মানে এই অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো আসলে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা এবং যে মানে ফ্যাসিবাদ বিরোধী যে কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্ম কিন্তু ব্যর্থ হবে। এবং একই সাথে মানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের ম্যান্ডেটের উপর দাঁড়িয়ে আছে, তো মানে তারা ব্যর্থ হওয়া মানেই এই ছাত্র জনতার যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, জনমানুষের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই জন আকাঙ্ক্ষা গুলো মানে একদমই মানে আমরা ব্যর্থতার দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে যাব। দেখেন, আমরা গতকালকের যে ঘটনাটা, আমি একটু আগেও এটা নিয়ে একটু মানে বিস্তার আলোচনা করেছি, তারপরেও কিছু কিছু আসলে কথা আসলে না বলে পারা যায় না। দেখেন, আমাদের কিন্তু একটা অশ্লীল সংকেত আমরা এটার মাধ্যমে পাচ্ছি, নুরুল হক নূরের উপর হামলার মাধ্যমে। আমরা মনে করছি যে বিপ্লবীদের কাউন্ট ডাউন শুরু হয়েছে, মানে নূরের উপর হামলা করে আমাদেরকে অর্থাৎ বিপ্লবীদেরকে দেশদ্রোহী হওয়ার দ্বার প্রান্তেই আমাদেরকে দাঁড়ানো হচ্ছে। এবং আমরা যেটি বলবো একদম আমাদের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, এই আন্দোলনের একজন কর্মী হিসাবে আমাদের একদম স্পষ্ট বার্তা রয়েছে। এবার এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই শহীদদের রক্তের সাথে বেইমানি করে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি যদি শহীদদের বিচার করতে না পারে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ইতিহাসের কাঠগড়ায় কিন্তু এই ছাত্র জনতা দাঁড় করাবে। এবং এটা একদমই আমাদের একদমই স্পষ্ট বার্তা। দেখুন, এই এই অভ্যুত্থানকামী ছাত্র জনতাকে, এই অভ্যুত্থানকারী ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ধরনের সহযোগিতা যারা ছাত্র জনতা, যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা কিন্তু করছে। হ্যাঁ, কিছু কিছু রাজনৈতিক দল, কিছু গুটি কিছু রাজনৈতিক দল এটার মতবিরোধ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের যেটি টার্গেট রয়েছে সেই টার্গেট গুলোকে অসম্পূর্ণ করার জন্য কিছু গোষ্ঠী, কতিপয় কিছু মানুষ ও কতিপয় কিছু সেনা সদস্য এই সকল কার্যকলাপের সাথে জড়িত থাকছে এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা কিন্তু অনেকে চালাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীর রদবদল হলেও সেনাবাহিনীর রদবদল কিন্তু হয়নি এবং বিভিন্ন প্রশাসনিক জায়গাগুলোর রদবদল হয়নি। আমরা আমলাতন্ত্রের যে জায়গাগুলো রয়েছে, সে আমলাতন্ত্রের জায়গাগুলোতে আমরা একদম ফ্যাসিবাদের ধারা আমরা লক্ষ্য করছি। আমরা এই যে নির্বাচন কমিশনের কথা বলি, এই নির্বাচন কমিশন মানে কেমন জানি একটি রাজনৈতিক দল বা অন্য কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলছে এরকম মনে হচ্ছে আমার কাছে। এবং অনেক রাজনীতিবিদরাও আমার মনে হচ্ছে যে ফ্যাসিবাদের স্বরে, ফ্যাসিবাদের কণ্ঠে তারা তারা প্রতিবাদ করছে। আমার মনে হচ্ছে যে ফ্যাসিবাদ থাকলেই মনে হয় তাদের আর কি ভালো ছিল। সো এই সকল বিষয়গুলো, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আসলে মানে আমাদের আসলে ব্যর্থতার জায়গা রয়েছে। এবং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, আমাদের জুলাই যোদ্ধাদের উপর দাঁড়িয়ে আছে এবং যারা আসলে এই অভ্যুত্থান পক্ষের শক্তি তাদের উপর দাঁড়িয়ে রয়েছে, আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করা এবং বিচার সংস্কার শেষে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এই সরকারের অবসান ঘটুক বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ মোহাররম হোসেন মাহিম। নুরুজ্জামান ভাইয়ের কাছে আমার পরবর্তী কোশ্চেনটা থাকবে, ভাই আমাদের যে গণ অভ্যুত্থান বা আমাদের যে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে সরকারটি ছিল, আমাদের সরকারের কাছে চাওয়া ছিল আমাদের যে শহীদদের যে কি বলে শহীদদের যে বিচার,
সেই বিচার করা বা কিছু কিছু মৌলিক যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো করা। কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে আমাদের নির্বাচনের ডেডলাইন কিন্তু দিয়ে দিছে, বাট আমরা এখনো পর্যন্ত কিন্তু সেই ডেডলাইন গুলো পাই নাই যে কবে আমাদের ভাইয়েরা সেই ভাইদের সেই বিচারিক কার্যক্রম কবে নিষ্পন্ন হবে বা কবে তার রায় এবং সর্বশেষ যে রায়টা সেই রায়টা কবে আসবে, রায়ের যে বিচারটা হবে সেটা আসলেই সেই বিচারটা সঠিকভাবে পালন করা হবে কিনা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আসলে আমরা সকলের, আমাদের তিনজন বা আমরা যারা ছাত্র জনতার এই অভ্যুত্থানে সামিল ছিলাম, আমাদের অবদান কিছুই না, আমরা বেঁচে আছি এটাই আমাদের অবদান। এই যে 30,000 আহত, প্রায় 1400 থেকে 2000 জন নিহত ভাইয়েরা, সরকার কখনো কি ডেকে জিজ্ঞাসা, এদের পরিবারদেরকে কি ডেকে জিজ্ঞাসা করছে যে আপনারা কি 15ই ফেব্রুয়ারি নির্বাচন চান, না এর আগে আমাদের আপনাদের আহত বা নিহত স্বজনদের বিচার চান? সরকার তো এখানে ব্যর্থ। সরকার তো দেখতেছে যে আমার কোনোভাবে দিন পার করে আমার চলে যাইতে পারলে আমি বাঁচি। এখন সেটাই সরকার এখন সেরকম অবস্থানের মধ্যে আছে যে কোনো মতোই 15ই ফেব্রুয়ারি তারা একটা নির্বাচন দিয়ে যেতে পারলেই বাঁচে। এখন হয়তো আমাদের চাপে পড়ে দৃশ্যমান শেখ হাসিনা বা যারা একটু দেশের বাইরে আছে নামমাত্র একটা বিচার আমাদেরকে দেখাই দিতে পারে যে তার আমরা একটা সাজা দিয়েছি, কিন্তু আসলে যেই সাজা তাদেরকে বাস্তবিক পক্ষে দেওয়া সম্ভব না। এরকম দু একজনকে নামমাত্র সাজা একটা ডিক্লারেশন দিলেও সরকার দিতে পারে, মানে লোক দেখানো বিচার আর কি, যেটাকে আমি বলবো। দেখবেন যে যারা বাংলাদেশে আছে যাদের উপর সাজা দেওয়া সম্ভব, এরকম কারোর বিচার এই সরকার করবে না। আমি এখন কোর্ট করে রাখেন, এরকম কারোর বিচার এই সরকার করবে না। যারা বাংলাদেশে এখন আছে তাদের বিচারিক হয়তো দু একটা হইলেও হইতে পারে যারা দেশের বাইরে আছে, বিশেষ করে মানে যারা ইন্ডিয়ায় আছে আর কি, এরকম দু একজনের নাম মাত্র একটা বিচার সরকার করতে পারে। তো এখন তাহলে আমাদের যে প্রাপ্তি, আমাদের শহীদদের হত্যা, মানে যারা এই ফ্যাসিস্টের সাথে জড়িত, যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে সকল নেতা কর্মী, যে সকল আমলা, যে সকল সাংবাদিক, যে সকল টিভি মিডিয়া, আমরা তো এগুলোর কাছেই এখনো যাইতে পারিনি। নাম মাত্র 2-5 জনকে একটু গ্রেফতার করা হয়েছে, তাও তারা রাতের অন্ধকারে, পুলিশ একজন এই গতদিন একজন পুলিশ ছাড়া পেয়ে সে বিদেশ চলে গেছে। তাহলে বুঝেন যে আমরা কি ধরনের বিচার পাবো। সে তো এখান থেকে মানে শখ করতেছে কোন কোন বিপ্লবীকে কিভাবে ধরে ধরে সে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে আর কাদেরকে কিভাবে ক্রস ফায়ার দেবে, সেই সব করতেছে এখান থেকে বসে বসে। এখন সরকার এদেরকে এইভাবে ছেড়ে দিচ্ছে। সরকার তো এখন মানে বিচারের কথা তো সরকার ভুলে গেছে। এখন হলো আমাদের যে দাবি দেওয়া ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এর জন্য একটা গণভোট, নতুন সংবিধান, তারপরে আপনার নতুন বিচার বিভাগ, মানে আমাদের বিদ্যমান রাজনৈতিক সংস্থা, ফ্যাসিজম, মানে শেখ হাসিনা কিন্তু ফ্যাসিবাদ এমনি হয়নি, একটা ফ্যাসিবাদী কাঠামোর কারণে শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়েছে। ফ্যাসিবাদকে আমরা পতন করতে পারি নাই, আমরা আসলে একজন ফ্যাসিস্টকে পতন করছি। এই ফ্যাসিবাদ কিন্তু আমাদের এখনো রাষ্ট্র কাঠামোয় রয়ে গেছে। এই সরকারের কাছে আমাদের এইটাই চাওয়া ছিল যে রাষ্ট্র কাঠামো থাকে যেন তারা ফ্যাসিবাদটাকে সরাই নির্বাচন দেয়। কোন ছাত্র জনতা কিন্তু তারা এমপি হবে, মন্ত্রী হবে এই জন্য এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই। তারা চেয়েই ছিল, এবং কোথাও দেখবেন যে লেখা নাই যে আমি মন্ত্রী হব, নির্বাচন দেন, এইগুলো কোনো দেওয়াল লিখানো ছিল না। তারা সবকিছুই ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। কিন্তু নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এখন মোটামুটি আমাদের কাছে স্বপ্নই মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে হলো আমাদের এইগুলো আমার মনে হয় না যে এই ফেব্রুয়ারির আগে দৃশ্যমান হবে, এবং কোন রাজনৈতিক দলগুলো মানে এতে আমাদের সম্মতি দেবে। এখন আপনারা বলতে পারেন যে আসলে এই ফ্যাসিস্ট পতন করে কি হবে। এখন ফ্যাসিস্ট পতন করে আরেকটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে আমাদের আরেকটা নির্বাচনে যেতে হবে। এখন যদি আপনারা এখন আমার সর্বশেষ চাওয়া হলো, যেহেতু আমরা এটা হয়তো ঠেকাতে পারবো কিনা জানি না, এই আমাদের দাবি দাওয়াগুলো সরকারের কাছে যথাযথভাবে সবসময় পলাইটলি বলে যেতে হবে যে আমাদের গণভোট করতে হবে, আমাদের নতুন সংবিধান করতে হবে, আমাদের নতুন সংবিধানের আন্ডারে আমাদেরকে
নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা হাসিনার এই ফ্যাসিবাদী সংবিধানের আন্ডারে কোনো নির্বাচন করবো না, এই দাবি আমাদের বিশেষ করে বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে কন্টিনিউয়াসলি করে যাওয়া দরকার। আর সেকেন্ড আরেকটা রিকোয়ারমেন্ট, সেটা হলো আমাদের এই যারা আমাদের এই বিপ্লবের পক্ষের শক্তি, আপনি হয়তো বলতে পারবেন বড় কিছু দল তারাও বিপ্লবের পক্ষের শক্তি। হ্যাঁ, বিতর্কের ক্ষেত্রে আমি মানলাম তারা বিপ্লবের পক্ষের শক্তি, বাট বিপ্লবীদের তারা বিপ্লবীদের কারণে তারা আমাদের এখন বিরোধী দলের মতো ভূমিকা পালন করতেছে। যারা বিরোধী দলে আছে তারা বিরোধী দলই থাকুক, কিন্তু তারা পক্ষে আছে, তাদের মধ্যে একটা অল পার্টি অ্যালায়েন্স করা সম্ভব হয় কিনা, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে অল পার্টি অ্যালায়েন্স করে যদি আমরা এই মানে যারা আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিতে পরিণত হয়েছে বা বিপ্লবের সহযোগী ছিল, তাদেরকেও আমরা এই জিনিসটা বোঝাইতে পারি যে না, আমরা যারা বিপ্লবের পক্ষে শক্তি ছিলাম, নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, তাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা। আমার সর্বশেষ দাবি হলো যে আমরা এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের লোক আছি, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের লোকদের সব জায়গায় থেকে একটা জিনিস পৌঁছায় দেওয়া, যে বাংলাদেশে যেন এই এখন থেকে যেটা হয়ে গেছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো না, যে এই অল পার্টি অ্যালায়েন্স করে এই সব মানে সুবিধাভোগী রাজনৈতিক দলগুলোর উপর প্রেশার ক্রিয়েট করে, সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে আমরা আমাদের শহীদ আহতদের বিচার নিশ্চিত করার জন্য প্রেশার তৈরি করব, আমাদের গণভোটের মাধ্যমে নতুন সংবিধানের জন্য প্রেশার ক্রিয়েট করব, এবং আমরা যে আশা নিয়ে এই বিপ্লব করেছি মোটামুটি যেন আমরা কিছু পাই, একদম শূন্য হাতে বেহাত হয়ে আগামী দিনে যেন আমরা সন্ত্রাসী তকমা নিয়ে আমাদেরকে বাঁচতে না হয়, এবং এই যে ফ্যাসিবাদ গুলো আছে 14 দল, এদের নিষিদ্ধ দাবি আমাদের সাথে থাকা উচিত। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি 14 দলের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই এই 24 পরবর্তী বাংলাদেশে। ধন্যবাদ মনির ভাই আপনাকে। ইব্রাহিম খলিল ভাইয়ের কাছে আমার সর্বশেষ কোশ্চেন থাকবে। ভাই, আপনি এই যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যারা একসাথে আন্দোলনটা চালাই নিয়ে গেছে, এদের ভিতরে কিন্তু আগস্টের পরে কিন্তু বিভিন্ন ধরনের ভাগ হয়ে গেছে। যদি আপনি দেখেন যে কেউ হয়তো রাজনীতিতে গিয়েছে, কেউ হয়তো একবারে টোটালি রাজনীতি নাই, আবার রাজনীতির ভিতরে আবার অনেক কিন্তু ভাগ হয়ে গেছে। তো এই জিনিসটাই কি আসলে আমাদের বিপ্লবকে বেহাত করতেছে কিনা, বা আমাদেরকে আবার কি একসাথে চলার বা একসাথে পথ চলার জন্য এক হওয়া জরুরি কিনা, এ বিষয়ে আপনি আপনার মতামতটা। ধন্যবাদ রাকিব ভাই, আপনি অলরেডি কিন্তু অ্যান্সার করেই ফেলছেন যে আমাদের আসলে এক হওয়া জরুরি কি না, আপনার প্রশ্নের মাধ্যমে বলে দিচ্ছেন। আসলে যখন আমরা আন্দোলন করছি, আন্দোলনের সময় কিন্তু কে সাধারণ ছাত্র, কে সাধারণ মানুষ, কে ছাত্র দল, কে ছাত্র শিবির, এগুলো কিন্তু আমরা কখনোই দেখি নাই। কে জামাত, কে হেফাজত, আমরা কখনো গোনা বাছা করতে যাইনি। আমরা কি করতে গেছিলাম? আমরা আন্দোলন করতে গেছি। কি জন্য গেছি? আমরা একটা দেশের পরিবর্তন করার জন্য, একটা ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার জন্য করতে গেছিলাম। পরবর্তীতে 5ই আগস্টের পরে দেখা গেছে যখনই একটা ক্ষমতায়নের ব্যাপারটা চলে আসছে, ক্ষমতায়নের ব্যাপারে এসেই তখন পরিবর্তন দেখা গেছে অন্যরকম। যে পরিবর্তনগুলো আগে ছিল, যে রেশারেশি গুলো আগে ছিল, 5ই আগস্টের পূর্ব পর্যন্ত যে রেশারেশি কিন্তু ছিল না, ছিল কিন্তু তার অনেক আগে, যখন একটা কতগুলো পলিটিক্যাল পার্টি ছিল। বাট 5ই আগস্টের পরে যখনই ক্ষমতার প্রয়োগ করা শুরু হয়েছে, তখনই রেশারেশি শুরু হয়ে গেছে। কোথায় ছাত্রদল চলে গেছে তাদের প্ল্যাটফর্মে, কোথায় শিবির চলে গেছে তাদের প্ল্যাটফর্মে। এবারে গণ অভ্যুত্থানের অন্তর্গত যে অন্যান্য যে সাধারণ ছাত্র ছিল বা সাধারণ মানুষগুলো ছিল, তাদের নিয়ে নাগরিক পার্টি তৈরি হয়, তারপরে বৈষম্য ছাত্র আন্দোলন তৈরি হয়, এবং এর মধ্যেও দেখা যায় বিভিন্নভাবে ক্রাশ হয়। তো দেখেন, যখন আপনি ঘরের মানুষ বা আপনারা ঘরের 5 জন যদি আপনাদের ভিতরে যদি ক্রাশ হয়, বাইরের মানুষ কিন্তু সুবিধা নেই। আপনারা 2 ভাই থাকবেন, আপনারা 2 ভাইয়ের ভিতরে যদি কোনো ঝামেলা হয়, পাশের বাড়ির মানুষ কিন্তু উস্কানোর চেষ্টা করবে যে ও তোরে এত বড় কথা বললো, তুই কিছু বলিস না। আবার ওরে আরেকজন বলবে তোরে এত বড় কথা বলার সাহস পায় কি করে ও। তো আমাদের ভিতরে বিষয়টা হয়ে গেছে এমন, বাংলাদেশের সমস্ত পলিটিক্স
ডিপেন্ড করে শুধুমাত্র ছাত্রদের উপরে। কে ছাত্র দল, কে ছাত্র শিবির, কে সাধারণ ছাত্র, ইট ডাজন্ট ম্যাটার। টোটাল পলিটিক্স ডিপেন্ডই করে সাধারণ শিক্ষার্থীদের উপরে। আপনি প্রথমে একজন সাধারণ শিক্ষার্থী, তারপর আপনি ছাত্র দল, আপনি ছাত্র শিবির, বা আপনি অন্য কোনো ছাত্র সংগঠনে যুক্ত হতে পারেন। তো যেখানে আপনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতেছেন, সেখানে ভাগ কিসের? আগে তো শিক্ষার্থী। আজকে দেখেন, এই যে যারা পলিটিক্যাল ভাগগুলো তৈরি করছে বা পলিটিক্যাল যারা প্রবলেম গুলো ক্রিয়েট করতেছে, তারা কি আসলে কেউ শিক্ষার্থী? কেউই শিক্ষার্থী না। তারা কারা? তারা কি চায়? তারা আসলে কি পরিবর্তন চায়? আর যদি পরিবর্তন চাইতো, তারা কি কখনো বলতো যে তারা যা পরিবর্তন করে করুক, আমরা এসে পরে আবার পরিবর্তন করে নিব? এটা কি বলতে পারতো তারা? কখনোই পারতো না। যদি দেশের পরিবর্তন যদি চাইতো, তারা কখনো শিক্ষার্থীদের ভিতরে এইভাবে ক্রাশ তৈরি করতে পারতো না, যে তুমি ছাত্র দলে ছিলা, তুমি কেন ওদিক যাচ্ছ, বা তুমি ওইখানে কি করবা, তুমি ছাত্র দলে ফিরে আসো, তুমি ছাত্র শিবিরে চলে আসো। এটা কখনো বলতে পারতো না। তারা বলতে পারতো না তোমার তোমার গোড়া কিন্তু ওইখানে ছিল। তারা এইটা বলতো যে তুমি আন্দোলনে, অভ্যুত্থানে তুমি প্রথমে ছিলে, তুমি নেতৃত্ব দাও। আমরা আন্দোলনের সময় অনেক ছেলেপেলেদের দেখছি যারা আসলে শিক্ষার্থীও না। ঢাকায় আন্দোলন যারা করছে, অনেক ফুটপাতের ছেলেপেলেও আন্দোলন করছে, অনেক রিক্সা চালক আন্দোলন করছে, অনেক সিএনজি চালক আন্দোলন করছে। কই তারা তো তারা আবার তাদের ফর্মে চলে গেছে। কই তারা তো বলে না আমার ক্ষমতা লাগবে। আসলে ক্ষমতাটা কারা চাচ্ছে, ইউজ করতেছে কারা, এটা আগে বুঝতে হবে। শিক্ষার্থীদের ইউজ করতেছে কে, এটা আগে বুঝতে হবে। আমি যে বলছি আমার ভাই তোমার ভাই, ওই ভাই ছাড়া গতি নাই, আসলে ওই ভাইটা কে? সে আসলে চায় কি? সে আমাকে কেন ডাকে? যতদিনে না এতটুকু সে শিক্ষার্থীরা বুঝতে পারবে, ততদিনে পরিবর্তন আসবে না। আমি কোনো একটা মানুষের কথায় বিবেক বিবেক বর্জিত হয়ে দৌড় দিলাম, সে যে পার্টিরই হোক, যে দলেরই হোক না কেন, এটা কোনো পরিবর্তন না। পরিবর্তনটা এখান থেকে আসতে হবে, যে আমার মাথায় কি আছে, আমি কেন যাচ্ছি, আমার কাজটা কি। আপনি দেখছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অনেক ছেলে পেলে বিভিন্ন নেগেটিভ ইস্যুতে জড়াইছে, তারপর বিভিন্ন ধরনের প্রবলেমের ভিতরে পড়ছে, তাদেরকে খুব নেগেটিভলি প্রেজেন্ট করা হয়েছে। চুরি কি এত বছর হয় নাই? আরে সেই মুজিবই তো বলে গেছে সারা বিশ্ব পায় স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তেলের খনি, আর আমি পেলাম কতগুলো চোরের খনি। তাহলে চুরি কি এই অভ্যুত্থানের পরেই শুরু হয়েছে? মানে বিষয়টা এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে পৃথিবীতে কোথাও চোর ছিল না, চোর শুধু বাংলায় অভ্যুত্থানের পরেই শুরু হয়েছে। তার মানে কি অন্যান্য পলিটিক্যাল পার্টি গুলো কেউ চুরি করে নাই কখনো? তাহলে হাজার হাজার কোটি কোটি টাকা কই গেল বাংলাদেশ থেকে? বাংলাদেশ কেন আজকে দরিদ্র? ভারতীয় উপমহাদেশ তো একসময় পৃথিবীতে চতুর্থ আহ অর্থনৈতিক সমৃদ্ধ দেশ ছিল। তাহলে সেই ভারতীয় উপমহাদেশের ভিতরে বাংলাদেশ একটা অংশ ছিল। বাংলার অবস্থা আজকে নাজুক কেন? একটা কৃষি প্রধান দেশ হয়েও কেন আজকে বাংলাদেশকে আমদানি নির্ভর হতে হচ্ছে? 19 কোটি মানুষ থাকা সত্ত্বেও কেন আজকে আমাদের আহ আত্মনির্ভরশীলতা এত কম? দেশের অবকাঠামোগত এত এত উন্নয়ন প্রয়োজন, কেন আমাদের আজকে ইঞ্জিনিয়ারদের বাইরে থেকে ইঞ্জিনিয়ার ডাকতে হচ্ছে? আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কি পড়াশোনা করায় না? আমাদের ইউনিভার্সিটি থেকে কারা বের হচ্ছে? কারা এরা? কারা যে দেশে একটা চাকরি পাইতে গেলে একটা ছেলে পেলের এত কষ্ট হচ্ছে? আমাদের ভাবতে হবে যে আসলে আমরা কি চাই, পরিবর্তনটা কোথায় দরকার। রাজপথের পরিবর্তন দরকার নাই, রাজপথে তৈরি হয়ে আছে। পরিবর্তনটা নিজের মাথার দরকার, নিজের মগজের দরকার। দেশের পরিবর্তন ওই পলিটিক্যাল পার্টির একজন নেতার পিছনে দৌড়ে করে দেশের পরিবর্তন হবে না। স্লোগান দিয়ে কোনোদিন দেশের পরিবর্তন করা যায় না। শিক্ষার্থীরা আজকে আন্দোলন করতেছে না, তিতুমিরের আমল থেকে এই বাংলার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করতে করতেই আসছে। শেরে বাংলা যায় সংসদে তৈরি হয় নাই, শেরে বাংলা কিন্তু তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্য দিয়ে। যে মুজিব এক জাতির গর্ব ছিল, যে মুজিবকে সবাই সম্মান করত, সে কিন্তু
পলিটিক্যাল পার্টিতে সে পরিচিত হয় না, সে কিন্তু পরিচিত শিক্ষার্থীদের মধ্য থেকেই হয়েছিল। আগে শিক্ষার্থীকে আমি কি চাই বা আমাকে কে ইউজ করতেছে, কিভাবে পরিবর্তন দরকার বা কি পরিবর্তন আনতে হবে, এটা যতদিন না বুঝবে ততদিন ইউজই হবে। আমার কথা একটাই, যে যেখানেই আছে না কেন, যেভাবেই আছে না কেন, কোন পলিটিক্যাল পার্টি যে যত বড় পার্টিরই হোক, যে মানুষ তো সে ফেরেশতা তো আর না যে তার কোনো পাপ নাই বা ভুল নাই। 5 আগস্টের পরে যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে বা বিভিন্ন রাজনৈতিক দল গঠন হয়েছে, এদেরকে আসলে কি একসাথে কাজ করা উচিত কিনা বর্তমানে? আপনার এই বিষয়ে আপনার কি মনে হয় যে আসলে? অবশ্যই উচিত, কারণ হলো আপনি যখন একটা ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে যাবেন, আপনি যখন একটা ফ্যাসিজম বের করে দিয়েছেন দেশ থেকে, আপনি যদি একত্রে একটা ইউনিট তৈরি করে না রাখেন, সেই ফ্যাসিজম আবার ঢুকতে আপনার সময় লাগবে কিভাবে? কিন্তু আপনি সহজভাবে বুঝেন, আমি একটু বলি, একটু শেষ করি। আমরা কিন্তু দেখতেছি যে আগস্টের পরে যখন ছাত্ররা ভাগ ভাগ হয়ে গেছে, তখন কিন্তু নিজেরা নিজেদের ভিতরে একে অন্যের দোষ গুণ নিয়ে কাটাছাড়ি, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি চর্চা হয়েছে। তাহলে এই বিষয়গুলো যখন চর্চা হয়েছে, তখন তো ভাগ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে এই বিষয়গুলোকে কিভাবে এক করা যায় বলে মনে হয় আপনার? আচ্ছা, বিষয় হচ্ছে, আমি একটু আগে বলতে গেছিলাম যেটা, যে কোনো মানুষই ফেরেশতা না, যে আল্লাহ যেটা নির্দেশ দিবে সেটাই করবে, বাদ বাকি কিছু করবে না। হ্যাঁ, ভুল আছে, হয়তো আপনার কম আমার বেশি, বা আমার কম আপনার বেশি, এতটুকুই। বাট এটাতে শুধরানো যাবে না এমন কিন্তু না। কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়? আমরা অন্যের ভুলটাকে এমন ভাবে দেখি যে আয়নার সামনে গেলে নিজের চেহারাও খুঁজে পাই না, শুধু অন্যের ভুলই দেখতে পাই। আগে আমাদের এটা বন্ধ করতে হবে। আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে আসছি, কোত্থেকে আসছি, আমরা কারা। হ্যাঁ, আমার ভুল থাকতে পারে, আমার ভুল যদি থাকে সেটা তথ্য প্রমাণ সহ আমাকে বলতে হবে, ভাই আপনার এটা ভুল আছে, আপনি এটা ঠিক করেন। আমি যদি না শুধরাই, আমাকে আবার বলতে হবে, ভাই শুধরান না আপনি। এরপরে আমার উপরে স্টেপ নিতে হবে যে ভাই আপনি শুধরাচ্ছেন, আপনি সরে যান, আপনি আর থাকতে পারবেন না। কিন্তু বিষয়টা এমন হচ্ছে, ও ভুল করতেছে, কানাকানি হচ্ছে, আরো একটা ভুল করতেছে, কানাকানি হচ্ছে, এবার ভুল করতে করতে কি ও ভুলের ভিতরে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ভুলের পরে ভুল করেই যাচ্ছে, আর আমরা দেখেই যাচ্ছি, কিন্তু শুধরাইতে কেউ আসতেছি না, সবাই দোষ ধরতে আসতেছি। কাদা ছড়াছড়ি না করে যদি একে অন্যের পাশে যদি দাঁড়ায় এবং সেই ভুলগুলো যদি সমাধানের চেষ্টা করে, তাহলেই একসাথে চলা যায়। ধন্যবাদ ইব্রাহিম খলিল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একদম শেষ প্রান্তে আমরা অনুষ্ঠানের, শুধুমাত্র এক কথায় 30 সেকেন্ডে অ্যান্সার করবেন আপনাদের তিনজনের কাছেই, যে বর্তমানে যে সময়টা চলতেছে, এই সময়টা কিন্তু ফ্যাসিস্ট বলেন বা ফ্যাসিস্ট অবকাঠামোটা বলেন, ওরা কিন্তু সুযোগ খুঁজতেছে আমাদের যে বিপ্লবীরা ছিল বা আমাদের যে জনসাধারণ দ্বারা এই বিপ্লবে অংশগ্রহণ করছে, তাদেরকে কোনো কিছু করে বা যেভাবেই হোক। এবং আজকে যদি আপনারা নিউজ দেখেন, আমি একটু আগে দেখতেছিলাম, একটা নিউজ দেখছিলাম যে স্বৈরাচার যারা পালায়ন করছে, এরকম একটা দল, তারা চাচ্ছে, যেমন সেনাবাহিনী চাচ্ছে যে তারা পাওয়ারটা নিয়ে দেশকে সম্পূর্ণ ঠান্ডা করবে, এরকম একটা জিনিস আমি দেখছি। বাট সেনাবাহিনী যদি এরকম কিছু করতে যায়, করে যদি তারা স্বৈরাচারকে আবার ক্ষমতায় এনে, দেখা যাচ্ছে আমাদের 11 ফখরুদ্দিন যেভাবে চলে গিয়েছিল, আর জীবনে আমাদের এই বাংলাদেশে আর ফিরে নাই। আমাদের সেনাপ্রধান এমন কোন কিছু করতে পারে কিনা, সম্ভাবনা আছে কিনা, ইব্রাহিম খলিল সাহেব? যদি সহজে উত্তর দেই, তাহলে এই যে আপনি বললেন যে আমাদের ভিতরে যে ক্রাশটা আছে, এটা যদি দূর করা না যায়, তাহলে বাংলাদেশে পরবর্তী 1-11 হওয়াটা আসলে খুব একটা জটিল না আমার মতে। এটা খুব একটা জটিল হবে না। ভাই, আসলে মানে যে ছাত্ররা, যে বিপ্লবীরা এরকম মানে অস্ত্র ছাড়া এরকম সেনাবাহিনী, এরকম পুলিশ বাহিনী, এরকম বিডিআর বাহিনী এবং আওয়ামী লীগ এবং অন্যান্য ঐশেষ সন্ত্রাসীদের সামনে যে জীবন বাজি রেখে লড়ছে, তারা এখনো আছে। আমার মনে হয় না যে বাংলাদেশ সেনাবাহিনীরা এখনো এই ধরনের দুঃসাহস দেখাবে। তারা দেশে আছে, বাট তাদের সেই আকাঙ্ক্ষা বা আশা বা সেই সাহসটুকু মনে হয় আছে বলে আমার মনে হচ্ছে না।
হ্যাঁ, সেই সাহস তাদের নাই, কিন্তু তারা ওই 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 ফ্যাসিবাদ, ওই 14 দল এদেরকে এস্টাবলিশ করার জন্য বিভিন্ন চেষ্টা করবে। সেই জন্যই আমি সব থেকে বলতেছি, বিশেষ করে আমি যদি নাম ধরে বলি যে এনসিপি, আপনার গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলন, এইসব সমস্ত শক্তি, আপ বাংলাদেশ, যারা এই গণ অভ্যুত্থানকে বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে অল পার্টি অ্যালায়েন্স করে একটা জানান দেওয়া যে উই আর টুগেদার, উই আর নট ডিভাইডেড। এইটা হলে এই ফ্যাসিবাদ গুলোও ভয় পাবে, এবং যারা আমাদের এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভাঙতে দিচ্ছে না তারাও ভয় পাবে, খালি নির্বাচন করবে না তখন। ধন্যবাদ। মোহাররম হাসান মাহিম। মিউট করা আছে ভাই। সবাই আসলে অনেকক্ষণ আলোচনা করলো, এবং আলোচনাগুলো আসলে সবই যুক্তিসঙ্গত, আসলে এগুলোর বাইরে যাওয়ার আসলে কিছু নাই। কিন্তু তারপরে আরেকটি বিষয় আমি একটু আগে মানে অনুধাবন করলাম, আমার মনে হলো যে এটা একটু বলা উচিত, এজন্যই বলছি। দেখেন, এই সরকারকে আরেকটি বিষয়, যে এই সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন গোষ্ঠী কাজ করছে। এ ধরেন আপনার জাতীয় পার্টি কাজ করছে, আওয়ামী লীগ একভাবে কাজ করছে, যে এই সরকার ব্যর্থ দিলে তো এই ছাত্র জনতাকে আমরা ব্যর্থ করে দিতে পারবো। তো এই জায়গাগুলো নিয়ে সরকারের যে ব্যর্থ করার চেষ্টা করতেছে বা সরকার যে ব্যর্থ হচ্ছে, তাহলে সরকার সেটা প্রকাশ কেন করতেছে না? জনগণের সামনে সে তো প্রকাশ করতে পারে যে আমি এই জন্য কাজ করতে পারতেছি না, সে কেন দায়টা নিজের ঘাড়ে নিচ্ছে? আচ্ছা আচ্ছা, এ ধরনের জটিলতা তো মানে এই প্রশ্নের উত্তরটা তো আমি আসলে দিতে পারবো না, বাট আমার কি মনে হচ্ছে যে যে এই ধরনের সমস্যাগুলো আহ, হচ্ছে, আমার এটা মনে হচ্ছে। তো আমি এটা বললাম, এবং আপনার দেখবেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা, এবং 1/11 একটা আভাস কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। জাতীয় পার্টি কিন্তু স্লোগান দিয়েছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এরকম ভাবে কিন্তু আসলে স্লোগান দিচ্ছে জাতীয় পার্টি। সো এইরকম একটা আভাস আমরা পাচ্ছি। এর আগে আমাদের যে তথ্য উপদেষ্টা মাহফুজ ভাই, তিনি কিন্তু 1/11 একটি সংকেত দিয়ে পরবর্তীতে কিন্তু ফেসবুক পোস্টে কিন্তু ডিলিট করে দিয়েছিলেন। সো মানে এই এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আমাদের মতামত যেমন রয়েছে, তেমনি কিন্তু আসলে এই সরকারের অন্তঃকোন্দলে বা সরকারের ভিতরের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা আর কি লক্ষ্য করছি। এগুলো আসলে আমাদের জাতির জন্য আসলে দুর্ভাগ্য বলে আমি মনে করি। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দিব। তো আপনারা যারা আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো আজকে প্রথম দেখতেছেন, অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকবেন। এবং আপনারাও যদি আমাদের সাথে যুক্ত হতে চান, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমরা লাইভটা যে পেজে করতাম, সেই পেজের অ্যাক্সেসটা আমরা হারিয়ে ফেলেছি, যার জন্য আমাদের নতুন ভাবে আবার শুরু করতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই একটি বেদনাদায়ক। তো আশা করি আমরা আবারও উঠে দাঁড়াবো, আবারও শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের আলোচনায় আমরা অনেক গুরুত্বপূর্ণ দিক এবং আমাদের অতিথিদের অনেক কথা আমরা শুনছি, এবং ভবিষ্যতে কি হতে পারে সেগুলো আমরা কিছুটা হলেও আঁচ করতে পারতেছি। তো আমরা বেশি সময় নিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো লাইভে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভয়েস অফ ওয়ার্ল্ড, যেখানে কণ্ঠস্বর জাগায় বিবেক।